বিয়ে বাড়িতে উপস্থিত সব আত্মীয়ের সামনে তারার গালে পরপর 2টা থাপ্পড় মেরে নয়ন চেঁচিয়ে বলে উঠল, বিয়ে বাড়ি সবার চোখের আড়ালে একটা ছেলের সাথে একা রুমে কি করে যেতে পারলি তুই? তারা এত নির্লজ্জ হয়ে গেছিস? ছি! ভাবতি আমার তোর প্রতি ঘৃণায় গা শিরশির করে উঠছে। নয়নের কথা শেষ হতে না হতে তারা 2 চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। লজ্জার ব্যথায় তারা ঠিক কোথায় মুখ লুকাবে বুঝতে পারল না। গাল দুটো ব্যথায় জ্বলছে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে সবার দিকে একবার নজর দিল। বাড়ির সবাই নয়ন আর তারার দিকে চেয়ে আছে অবাক দৃষ্টিতে। তারা এবার শব্দ করে কান্না করে উঠল। তাতে নয়নের রাগটা যেন দ্বিগুণ হয়ে গেল। জোরে চিৎকার করে বলে উঠল, চুপ! একদম চুপ! একদম আমার সামনে নেকা কান্না কাঁদতে আসবি না। তোর মতো নির্লজ্জ মেয়ে একটাও দেখিনি। এই শিক্ষা দিয়েছে তোকে আমার মামুনি? ছি! বাড়ির সবাই এখনো নীরব। তারার বাবা সোফায় বসে আছে শান্ত হয়। নয়নের মা এবার নয়নের দিকে তেড়ে গেল। ধমকে স্বরে বলতে লাগলে, নয়ন, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলছিস, তাও আবার এতগুলো লোকের সামনে। কোন সাহসে তুই ওর গায়ে হাত দিলি? নয়ন রাগে দাঁত কটমট করতে করতে বলল, তার আগে তুমি তোমার আদরের ভাইজিকে জিজ্ঞেস করো ও একটা ছেলের সাথে একা রুমে দরজা বন্ধ করে কি করছিল। কথাটা শুনে উপস্থিত সবাই চমকে উঠল। তারার বাবা এখনো কিছু বললেন না, কিন্তু তারা মা রবিনা এবার গর্জে উঠে বললেন, নয়ন, কি বলছিস এসব তুই? তারা কেমন মেয়ে সেটা তুই খুব ভালো করে জানিস, তবু কেন এসব বলছিস? নয়ন প্রতি উত্তরে কড়া স্বরে বলল, ভুল চিন্তা মামুনি। তারাকে আমি ভুল চিনেছিলাম। নিজের চোখে অবিশ্বাস করি কিভাবে বলো? আশা সাহেব এবার মুখ খুললেন। শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, নয়ন, আমি তোর কথা একটু বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আমাকে একটু বুঝিয়ে বলতো বাবা। নয়ন সোজা সাপটা উত্তর দিল, তারা আর ফাহিমকে আমি একই রুমে একই বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি মামু। কথাটা শুনিয়ে আহসান সাহেব সোজা বসা থেকে দাঁড়িয়ে গেল। বাড়ির সকালে চক্ষু যেন চরক গাছে। তারা কথাটা শোনার সাথে সাথে 2 হাতে কান চেপে ধরে চিৎকার করে বলে উঠল, চুপ করো নয়ন ভাই, কিসব বলছো তুমি? তুমি যা দেখেছো তা সত্যি নয়। ফাহিম ভাই আর আমি। তারা সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে একজন বলে উঠল, তারা আর আমি কাল সারা রাত একসাথে ছিলাম। কথাটা তারার কানে পৌঁছাতেই তারা পেছন ফিরে দেখলো ফাহিম দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই এখনো সবকিছু বুঝে উঠতে পারছে না। ফাহিম কথাটা বলে সামনে এগিয়ে আসলো। নয়ন চোখ লাল করে তাকিয়ে আছে ফাহিমের দিকে। তারা অবাক স্বরে বলে উঠল, এসব আপনি কি বলছেন ফাহিম ভাইয়া? আমি আপনার সাথে কাল রাতে ছিলাম না। আপনি? ফাহিম তারাকে থামিয়ে দিল। বলে উঠল, তারা মিথ্যে কেন বলছো? ভয় পেও না, আমি তোমার পাশে আছি। সত্যিটা সবার সামনে স্বীকার করে নাও। কে তোমাকে বকবে না, আমি আছি তো। তারা পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, থম মেরে গেল মুহূর্তেই। ফাহিম এবার সবার উদ্দেশ্যে বলে উঠে, আমি আর তারা দুজন দুজনকে ভালোবাসি চাচ্ছু। আমরা নিজেদের ইচ্ছায় দুজন দুজনের কাছাকাছি এসেছি, এটা বলতে আমাদের কোনো লজ্জা নেই। এবার আপনাদের যা করার আপনারা করেনি। তারা এবার চুপ করেই রইল, কোনো উত্তর দিল না। নয়না সহ্য করতে পারল না, 2 হাতে ফাহিমের শার্টের কলার খাপড়ে ধরল। ফাহিমের নাক বরাবর খুশি মেরে বলে উঠল, তুই কোন সাহসে আমার তারার দিকে হাত বাড়িয়েছিস? কোন সাহসে আমার তারাকে ভালোবাসার কথা বলছিস? বলে আরো কয়েক দফা ঘুষি মারা শুরু করলো। ফাহিমে কম যায় কিসে? দুজনে মিলে মুহূর্তে একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। বাড়ির বাকি সবাই মিলে ওদের দুজনকে থামানোর চেষ্টা করছে। তারা ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। নন একাধারে ফাহিমকে ঘুষি মেরেই যাচ্ছে। ফাহিমের নাক দিয়ে ইতিমধ্যে রক্ত পড়া শুরু হয়ে গেছে, তবুও নয়ন থামছে না। পরিস্থিতি খারাপ দেখে আহসান সাহেব জোরে চেঁচিয়ে বলে উঠলেন, নয়ন, ফাহিমকে ছেড়ে দে। আমার সম্মান এভাবে আর নষ্ট করিস না তোরা। নয়ন ছাড়ল না। ওর কানে এখন আর কোনো কথা ঢুকছে না। তারা আর চুপ করে থাকতে পারলো না। তারা খুব ভালো করে নয়নকে চিনে। নয়ন কিছুতে থামবার পারছ না। তারা এবার জোরে চিৎকার করে বলে উঠল, নয়ন ভাই, থামো প্লিজ। আমি ফাহিমকে ভালোবাসি, ওকে আর মেরো না। নয়ন থেমে গেল, বিস্মিত হয়ে তাকালো তারার দিকে। ফাহিমকে ছেড়ে দিয়ে নিশ্চুপে উঠে দাঁড়ালো। ফাহিমের মুখে জয়ের হাসি। পরিস্থিতি কয়েক মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। এক বিষাক্ত নীরবতা ছেয়ে গেল পুরো বাড়িতে। নয়ন কিছুক্ষণ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে হনহন করে চলে বাড়ির বাইরে। নয়ন চলে যেতে তারা হাওয়া করে কান্না করে উঠল। তনা দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরলো। তনা হলো তারার বড় বোন। সৈয়দ বাড়ি জুড়ে আজ থেকে তনার বিয়ের উৎসব শুরু হয়েছিল। সকাল সকাল তনার মেহেন্দির তোড়জোড় চলছিল। হুট করে কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। তনা তারার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, কাঁদে না বোন আমার, কি হয়েছিল সত্যি করে বল, সবটা খুলে বল। আর কেউ বিশ্বাস না করলো আমি তোকে বিশ্বাস করি। আমার বোন কোনো খারাপ কাজ করতে পারে না। প্লিজ বোন, চুপ করে থাকিস না, বল আমাকে। তারা একাধারে কান্না করেই চলেছে। ফাহিমকে জড়িয়ে ফাহিমের মায়ের কান্নাকাটি চলছে। থনের কথা শেষ হতেই ফাহিমের রিমা
বেগম চেঁচিয়ে বলে উঠলেন, ও আর কি বলবে রে তনু, ওর সেই মুখ আছে নাকি? তনু ঝাঁঝালো স্বরে বলে উঠল, আপনাকে কেউ জিজ্ঞেস করছে চাচি? আপনি চুপ থাকুন। তনার এমন ঝাঁঝালো স্বর শুনে রিমা বেগম চুপসে গেলেন। ফাইম চুপ করে সোফায় বসে আছে। রুবিনা বেগম এবার তারাকে শান্ত স্বরে বলে উঠলেন, তারা আর চুপ করে থাকিস না, বল না মা, ভয় পাস না, আমরা আছি তো। তারা মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এতক্ষণ পর মুখ খুললেন ফাহিমের বাবা মোস্তফা। তারা সামনে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তারা মা, তুই ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। তো সবটা খুলে বলতো, ফাহিমকে কি তুই সত্যি ভালোবাসিস, নাকি ফাহিম তোর সাথে খারাপ কিছু করেছে? মোস্তফা সাহেবের কথা শেষ না হতেই রিমা বেগম গর্জে উঠলেন, বললেন, নিজের ছেলেকে অবিশ্বাস করে অন্য মেয়ের মুখের থেকে তুমি সত্যি শুনতে চাচ্ছ? মোস্তফা সাহেব চোখ রাঙিয়ে তাকালেন স্ত্রীর দিকে, বললেন, তারা অন্যের মেয়ে না, আমার ছোট ভাইয়ের মেয়ে। আমাদের মধ্যে তোমার বা তোমার ছেলের কথা না বলাই মঙ্গল। চুপচাপ ফাহিমকে নিয়ে ঘরে যাও। রিমা বেগম স্বামীর আগে চুপ হয়ে গেল। ফাহিম বসে বসে তামাশা দেখছে, কোনো রকম রিয়েক্ট করছে না। রুবিনা বেগম পুনরায় জিজ্ঞেস করলেন, আর চুপ করে থেকে ঝামেলা বাড়িয়ে দিস না মা, সত্যিটা বল। তারা এবার কিছুটা শান্ত হলো, কিন্তু কোনো উত্তর দিল না। মেয়েটা যে খুব ভয় পেয়ে আছে তা তনয়া খুব ভালো করে বুঝতে পারছে। তাই বলে উঠল, এখন এসব ছাড়ো মা, পরে সব জানা যাবে। যা হওয়ার তো হয়েই গেছে। আমি এখন ওকে ঘরে নিয়ে যাচ্ছি, বাকি আলোচনা পরে হবে। তনয় কথাটা বলে তারাকে নিয়ে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই আহসান সাহেব চেঁচিয়ে বলে উঠলেন, সত্যিটা না বলা অবধি তারা এক পা এখান থেকে নড়তে পারবে না। তারা থেমে গেল, এবার চুপ করে রইল না। আহসান সাহেবের মুখোমুখি হয়ে দাঁড়ালো, খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, এতক্ষণ এখানে যা যা শুনেছ সব সত্যি বাবা। আমি ফাহিম ভাইকে ভালোবাসি, আর কাল সারা রাত আমি তার সাথে তার ঘরে এক বিছানায় ছিলাম। বাকিটা আশা করি তোমাদের ব্যাখ্যা দিতে হবে না। আমা তার সম্পূর্ণ কথা শেষ না হতে তারার গালে সজোরে থাপ্পড় মেরে বসলেন আহসান সাহেব। তারা ঘাবড়ালো না। ওর মুখ দেখে মনে হচ্ছে যেন এই থাপ্পড়টায় অপেক্ষায় ছিল। আহসান সাহেব পরপর দুটো থাপ্পড় মেরে চিৎকার করে বলতে লাগলেন, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তুই আমার মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি। ছি, আজ থেকে আমার কাছে তুই মৃত। আজ থেকে আমার একটাই মেয়ে। বলে তিনি নিজে ঘরের দিকে হাঁটা শুরু করল। রুবিনা বেগম মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে স্বামীর পেছনে দৌড় গেলেন। রিমা বেগম ফাহিমকে নিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে অবশ্য তারাকে কিছু বাজে কথা শোনাতে ছাড়েনি। মোস্তফা সাহেব অন্যান্য লোকজনদের বিদায় দিতে ব্যস্ত। তনয় পরিস্থিতি সামলাতে না পেরে বাবাকে বোঝানোর জন্য আহসান সাহেবের রুমের দিকে গেল। একে একে সবাই চলে গেল, থেকে গেল। তারা ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে নিশ্চুপ হয়ে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। শান্ত ভঙ্গিতে বসে বসে চোখের পানি বিসর্জন দিচ্ছে। হঠাৎ করে চিৎকার করে উঠল, পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, একটা ভুলের শাস্তি এতটা ভয়ানক কেন হলো? কেন আমাকে এভাবে একা করে দেওয়া হলো? কেন কেন শুধুমাত্র ভালোবাসার অপরাধে? নিজের চরিত্রে নিজে দাগ লাগানোর মতো বিষাক্ত অভিজ্ঞতা কোনো মেয়ের জীবনে না আসুক। শুনশান নীরবতা বিরাজ করছে চারদিকে। ছাদের আলোয় আলোকিত হয়ে আছে পরিবেশ। উত্তর দিকে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া রুমের ভেতরে ঢুকছে। তারা মেঝেতে বসে আছে, মাথাটা খাটের এক কোণে ঠেকানো। চোখ থেকে পানি পড়তে পড়তে গালের একপাশে দাগে বসে আছে। চোখ দুটো ভয়ঙ্কর ভাবে ফুলে লাল হয়ে আছে। সারাদিন কিছু না খাওয়ায় শরীরটা এবার বড্ড দুর্বল লাগছে। সারাদিনে তনয়া, রুবিনা বেগম সহ অনেকেই ডাকাডাকি করে গেছে, কিন্তু কেউ তারাকে ঘর থেকে বের করতে পারেনি। বাড়ি জুড়ে নীরবতা চলছে। মেহেন্দির অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আজ বড্ড শান্ত। যে মেয়ে সারাদিন পুরো বাড়ি লাফিয়ে বেড়ায় সেই মেয়ে আজ শান্ত। তারা চোখের সামনে শুধু নয়নের চেহারা ভেসে উঠছে। নয়ন সেই যে বেরিয়েছে, এখন অবধি কোনো খোঁজ মেলেনি। তারা এবার ডুকরে কেঁদে উঠল, কান্নারত স্বরে বলতে লাগলো, তুমি আমাকে অবিশ্বাস করলে নয়ন ভাই, তুমি তো জানতে আমি কেমন, তবু অবিশ্বাস করলে, একটু ভরসা করতে পারলে না আমাকে? তুমি কেন বুঝলে না যে তোমার তারা বাধ্য হয়েছে মিথ্যাটা বলতে? তারা বুকে ব্যথাটা যন্ত্রণায় ছটফট করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি এক নিদারুণ যন্ত্রণায় ভুগছে মেয়েটা। এই যন্ত্রণার থেকে মুক্তি মিলবে কবে? ফাহিমের ক্ষতস্থানে মীরা বেগম মলম দিতে ফাহিম ব্যথায় নড়েচড়ে উঠল। বিরক্তি স্বরে বলল, আসতে দাও মা। রিমা বেগম অসহায় মুখে বললেন, আসতে তো দিচ্ছি, কি অবস্থা করেছে আমার ছেলেটার বলে, তোর কি হাতে শক্তি নেই? তুই কেন শুধু শুধু মার খেলি বলতো? ফাহিমের ঠোঁটের কোনো হাসি ফুটলো। হাস্যজ্জ্বল কণ্ঠে বলে উঠল, আমার ক্ষত তো কিছুদিন পরে সেরে যাবে মা, কিন্তু নয়নের বুকে যে ক্ষত দিয়েছি সে ক্ষত যে জীবনও সারবে না। রিমা বেগম ছেলের কথার মানে বুঝলো না। অবুঝের মতো প্রশ্ন করলে, তুই কিসের কথা বলছিস? ফাহিম উত্তর দিল না, শুধু বলল, কিছু না, তুমি বুঝবে না। তুমি বরং এখন নিজের ছেলের বউকে ঘরে তোলার ব্যবস্থা করো। তোমাকে যেভাবে বলেছি সেভাবে গিয়ে চাচুকে বোঝাও, বাকি কাজ চাচু নিজেই করবে।
রিমা বেগমের মুখটা অন্ধকার হয়ে গেল। অসন্তোষ স্বরে বললেন, তারাকে আমার একদম পছন্দ না। কেমন সারাদিন ডিঙ্গি মেয়ের মতো সারা বাড়ি লাফিয়ে বেড়ায়, বকবক করে কানের মাঝে উড়িয়ে ফেলে। বিরক্তিকর। রিমা বেগমের কথা শেষ হতে না হতেই ফাহিম ধমকে স্বরে বলে উঠল, মা, আমি তারাকে ভালোবাসি। তারাকে আমার যে করেই হোক চাই। তারার নামে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। যাও এখান থেকে। ছেলের এমন ধমকে রিমা বেগম আর কথা বলার সুযোগ পেল না, বেরিয়ে গেল রুম থেকে। ভাই মোবাইলে ওয়ালপেপারে তারা হাস্যজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, সরি আমার জান, বিশ্বাস কর, তোকে এভাবে কাঁদতে দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি তোকে এভাবে কাঁদাতে চাইনি, কিন্তু কি করবো বল, আমি যে তোকে বড্ড ভালোবাসি। তোকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। আমার চোখের সামনে তুই নয়নের সাথে ঘুরে বেড়াবে, অন্য একজনকে ভালোবাসবে, এটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। তাই তোকে সারা জীবন আমার কাছে রাখার জন্য এই জঘন্য খেলায় নামতেই হলো। আমাকে ক্ষমা করে দিস প্লিজ সোনা, কথা দিচ্ছে আজকেই শেষ। একবার তোকে পেয়ে যাই আর কখনো তোর চোখে পানি আসার সুযোগ দিব না, প্রমিস। বলে তারা ছবিতে শব্দ করে চুমু খেয়ে মোবাইলটা বুকের ভেতরে আগলে রাখলো। ফাহিমের চোখের কোনো পানি যতই হোক, তার প্রতি ওর ভালোবাসাটা তো সত্যি। ভালোবাসা লোভে যে ফাহিম অন্ধ হয়ে যাচ্ছে সেটা ও নিজেও জানে না। দরজা ঠেলে ভেতরে ঢুকতে জাহানারা বেগম দেখলেন নয়ন সিগারেট হাতে নিয়ে ব্যালকনি চেয়ারে বসে আছে। মাথাটা দেয়ালের সাথে ঠেকিয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখটা মলিন, চোখ দুটো ফুলে আছে। ছেলেটাকে দেখি জাহানারা বেগমের বুকের ভেতরটা ধক করে উঠলো। আলতো করে হাত রাখলো নয়নের কাঁধে। মায়ের ছোঁয়া পেতে নয়ন তড়িঘড়ি করে চোখ খুললো, হাতে সিগারেট তাড়াতাড়ি ফেলে দিল। আমদান্তা করে বলে উঠল, তুমি কখন এসেছো আম্মু? জাহানারা বেগম উত্তর না দিয়ে ফাঁসের চেয়ারে বসলো। ছেলের এলোমেলো চুল গুলো ঠিক করতে করতে বললেন, ভালোবাসি তারাকে। নয়ন চোখ ঘুরিয়ে নিল, প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমার একটু কাজ আছে আম্মু, আমি আসি। বলে উঠে দাঁড়াতে চাইলো। জাহানারা বেগম ছেলেকে বাধা দিয়ে বলে উঠলেন, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না বাবা। তুই তো নিজের মুখে তখন সবার সামনে বলেছিস, তাহলে এখন আমাকে বলতে প্রবলেম কোথায়? নয়ন সময় নিল না, মাকে ঝাপটে ধরলো দুই হাতে, বলতে লাগলো, আমার তারা আমাকে ঠকিয়েছে আম্মু, আমার বুকে ছুরি চালিয়েছে। বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছে। আমি আর পাচ্ছি না সহ্য করতে, এই যন্ত্রণা থেকে মরে যাওয়াই ভালো। জাহানারা বেগম ছেলেকে আরো শক্ত করে বুকে আগলে নিলেন, তার চোখেও পানি। তার এমন শক্তপোক্ত ছেলেটা এমন ভাবে ভেঙে পড়েছে তা সে মানতে পারছে না। নিঃশব্দে নয়নের মাথায় হাত বোলাতে লাগলেন, ছেলের যন্ত্রণা কমার জন্য দোয়া করতে লাগলেন। তারা কাল সারা রাত ঘুমায়নি, সকাল সকাল বেরিয়ে এসেছে বাড়ি থেকে। আজকে তাকে নয়নের মুখোমুখি হতেই হবে, সত্যিটা জানাতেই হবে। কালকে ভয় পেয়ে এত বড় অন্যায় মেনে নেওয়াটা তারার জীবনের সব থেকে বড় ভুল। সবার সামনে কালকে সত্যিটা বলে দিলে হয়তো আজকে তারাকে এভাবে কাঁদতে হতো না, সবার চোখে খারাপ হতে হতো না। তারা অনেক ভেবে শপথ নিয়েছে ওর যা হওয়ার হবে, কিন্তু সব সত্যি নয়নকে জানাতেই হবে। নিজের গায়ে এর বড় একটা মিথ্যা কলঙ্কের দাগ নিয়ে তারা সারা জীবন বাঁচতে পারবে না, কিছুতেই পারবে না। বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, কিন্তু এত সকালে কোনো গাড়ি পাচ্ছে না। দূরে একটা রিক্সা দেখে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে কেউ একজন পেছন থেকে তারা হাতটা চেপে ধরল। তারা পা জোড়া থেমে গেল। অবাক নয়নে পেছনে ঘুরে দেখলো ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিমকে দেখে তারা রাগটা যেন মাথা নেড়ে উঠলো, ঘৃণায় অঙ্গ প্রত্যঙ্গ শিরশির করে উঠলো। একটানে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ফাহিমের দিকে তর্জনী আঙ্গুল তাক করে গর্জে বলে উঠলো, আমাকে ছোঁয়ার বিন্দুমাত্র সাহস করলে আমার থেকে খারাপ কেউ হবে না ফাহিম ভাই। ফাহিম হাসলো, হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠলো, আমি তোকে ভালোবাসি তারা। আহ ফাহিম কথাটা শেষ করতে পারলো না। তার আগে তারা ফাহিমকে গালে সপাটে একটা থাপ্পড় মেরে বসলো। ফাহিমের কলার দুই হাতে খাপড়ে ধরলো, চিৎকার করে বলতে লাগলো, ভালোবাসেন, সত্যি ভালোবাসেন? ভালোবাসার মতো পবিত্র শব্দটা আপনার মুখে মানায় না। যাকে ভালোবাসেন তার সম্মানে এত বড় একটা দাগ লাগাতে যে একবার ভাবলো না, সে কোন মুখে ভালোবাসার কথা বলছে। আমারই ভুল, আমি কালকে আপনার মতো জঘন্য মানসিকতার একজনের কথায় ভয় পেয়ে মিথ্যা বলেছিলাম। নিজের প্রতি অন্যায় হওয়ার পরও প্রতিবাদ করেনি। নিজের সম্মান নিজের হাতে নষ্ট না করে সবার সামনে আপনার দুই গালে সপাটে থাপ্পড় মারা উচিত ছিল। আপনার সব কুকর্মের কথা বলে দেওয়া উচিত ছিল জোর গলায়। আর কেউ না হোক, অন্তত নয়ন ভাই আমাকে বিশ্বাস করত। আমি অনেক চুপ থেকেছি অনেকক্ষণ ধরে, আপনার ভয়ে অনেক অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু আর না। কালকে আপনি সব লিমিট ক্রস করে ফেলেছেন। এবার আমি সবাইকে সব সত্যিটা বলবো, আজকেই বলবো। রাস্তার মাঝে ফাহিম পেছন থেকে তারার কাঁধে হাত দিতেই তারা ফাহিমের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে নিয়ে গর্জন করে বলে উঠলো, আর একবার যদি আমার গায়ে আপনি হাত দেন, আমি ভুলে যাব আপনি আমার বড়। পায়ের জুতো খুলে মারবো আপনার মুখে।
অনেক অত্যাচার সহ্য করেছি, আর না। তারার কথা শেষ হতে ফাহিম হাসলো, শান্ত স্বরে বলে উঠল, তুই রাগলে তোকে দেখতে খুব মিষ্টি লাগে রে। তারা রাগটা এবার তত্তর করে বেড়ে উঠল। ফাহিমের প্রতি ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেললো। এতটা ব্যয় হয় কি করে মানুষ? তারা দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি কোন মাটিতে তৈরি বলুন তো? আপনার ভেতর কি সামান্য পরিমাণ লজ্জাবোধ নেই? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনি, একটু অনুশোচনা হচ্ছে না? ফাহিমের মুখে হাসিটা বিলীন হয়ে গেল। নিম্নস্বরে বলে উঠল, বিশ্বাস কর, আমি এসব কিছু চাইনি। আমি কখনো তো সম্মান নষ্ট করতে চাইনি, কিন্তু কি করবো বল? চোখের সামনে তোকে অন্য কারো হাতে দেখতে দিতে পারবো না আমি। ফাহিমের কথা শেষ হতে না হতে তারা শক্ত কণ্ঠে বলে উঠল, তাহলে মেরে ফেলুন আমাকে। ফাহিম আঁতকে উঠল, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। ভয়ে বুকটা ধক করে উঠল। ভয়ত্ব স্বরে বলে উঠল, তারা কি বলছিস এসব? তারা চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে, মুখটা শুকিয়ে গেছে এক রাতেই। তারা এবার শব্দ করে কান্না করে উঠল। কান্নার তো স্বরে বলতে লাগলো, হ্যাঁ, মেরে ফেলুন আমাকে। এমনি তো আমি বাঁচতে পারবো না। এত বড় কলঙ্কে বোঝা নিয়ে কে বাঁচতে পারে বুঝি? আমি তো এক রাতেই হাঁপিয়ে গেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বারবার। আমি হয়তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মেয়ে যে নিজের গায়ে নিজে দাগ লাগিয়েছি। আপনার হুমকিতে ভয় পেয়ে আমি সব থেকে বড় ভুল করেছি। আমি আর বাঁচতে পারছি না ফাহিম ভাই, আমাকে মেরে ফেলুন প্লিজ। আত্মহত্যা মহাপাপ না হলে কাল রাতে নিজেকে শেষ করে দিতাম। চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, বিশ্বাস করুন। আমাকে প্লিজ মেরে ফেলুন। এতটা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। হয় আমাকে আমার মতো বাঁচতে দিন, নয়তো মেরে ফেলুন। মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন। কথাগুলো বলতে বলতে তারা হাউমা করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো। পাগলের মতো শব্দ করে কান্না করতে লাগলো। ফাহিম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের সামনে তারাকে এইভাবে কাঁদতে দেখে নিজের ভেতরে জলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সত্যি বলতে ফাহিমের ভেতরে ভেতরে অনুশোচনা হচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না, কারণ ও যে কোনো কিছুর বিনিময়ে তারাকে নিজের করে নিবেই। ফাহিম হাঁটু ভেঙে বসলো। তারা গালে হাত রাখার জন্য হাত বাড়াতেই তারা ছিটকে হাত ছড়িয়ে ফেললো। চিৎকার করে বলল, ছুবেন না আমাকে। ফাহিমের হাত কাঁপছে, তবু শান্ত স্বরে বলল, এভাবে কাঁদিস না প্লিজ। আমি সব ঠিক করে দিব, সবটা ঠিক করে দিব। আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমি নিজে সব দোষ মানছি, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি তারা। আমি সব ঠিক করে দিব, আমার জান। তবু এভাবে কাঁদিস না। তারা অশ্রুসিক্ত নয়নে ফাহিমের দিকে তাকালো, কান্নারত স্বরে বলতে লাগলো, সব ঠিক করে দিবেন? সিরিয়াসলি? কি ঠিক করবেন আপনি? পারবেন আমার হারানো সম্মান আমাকে ফিরিয়ে দিতে? পারবেন আমার শরীর থেকে কলঙ্কের দাগ মুছে দিতে? পারবেন বলেন? ফাহিম উত্তরে নিশ্চুপ হয়ে রইল। তারা কিছু বলল না। দুই হাতে চোখের পানিগুলো মুছে নিল, উঠে দাঁড়ালো, শক্ত স্বরে বলল, যদি আমাকে এক বিন্দু পরিমাণ সত্যি ভালোবাসেন, তাহলে দয়া করে আমাকে আটকাবেন। বলেই এগিয়ে চলল সামনের দিকে। ফাহিম সেখানেই বসে রইল। ফাহিমের চোখের কোণেও অশ্রুকণা চিকচিক করছে। কিছুক্ষণ অনেক ভাবনা চিন্তা করে পরক্ষণে চোখ শক্ত করে নিজে নিজে বলে উঠল, আমি তোকে কিছুতেই অন্যের হতে দিব না, কিছুতেই না। এতে যদি আমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হতে হয়, তাহলে আমি তাতেই রাজি। ভালোবেসে না হয়ে নিকৃষ্ট হলাম, দোষ কি তাতে? নয় সারা রাত ঘুমাতে পারেনি, বিছানার উপর ছটফট করছে। কাল রাতে জাহানারা বেগম জানিয়েছেন তারা আর ফাহিমের বিয়ে ঠিক করা হয়েছে। তনয়াদের বিয়ের পরে তারা আর ফাহিমের বিয়েটা সেরে ফেলবেন। এসব শুনে নয় সিদ্ধান্ত নিয়েছে ও এখানে থাকবে না, মাকে নিয়ে চট্টগ্রাম চলে যাবে। সেখানে নিজের জীবনটা নিজের মতো করে সাজাবে। নিজের ভেতরে যন্ত্রণা কমাতে ফজরের নামাজ পড়ে নয়ন ছাদে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ করে চোখ গেল বাড়ির মেন গেটের দিকে। সেখান দিয়ে তারা হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে ঢুকে আসছে। তারাকে দেখে নয়নের বুকের যন্ত্রণাটা যেন দ্বিগুণ বেড়ে গেল। আবার এত সকালে তারাকে এখানে দেখে অবাক হলো বটে। তারা বাড়ির ভেতরে ঢুকে আসতেই নয়ন ছাদের থেকে নেমে এলো। দরজার সামনে আসতে তারা মুখোমুখি পড়ে গেল। নয়নকে হুট করে এভাবে সামনে দেখে তারা ঘাবড়ে গেল কিছুটা। তারা মুখের দিকে তাকে নয়নের বুকটা মুছড়ে উঠল। মেয়েটা একদিনে ভেঙে গেছে পুরো, চোখ দুটো অশ্রুসিক্ত, তাই আরো বেশি মায়াবী লাগছে। গায়ের ওড়নাটা মাথায় পেঁচানো, বেশি কান্না করায় গাল দুটো ফুলে আছে, ঠোঁট তীর তীর করে কাঁপছে। নয়নের খুব ইচ্ছে করছে তারাকে বুকের ভেতর ঝাপটে ধরতে। ইচ্ছাটাকে দমিয়ে রাখতে না পেরে হাত বাড়ালো তারা দেখে। পরক্ষণে আবার গুটিয়ে নিল নিজেকে। তারা এখন অন্যের আমানত। বেবি নয়ন দু কদম পিছিয়ে গেল, চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? তারা যেন ওই প্রশ্নটার মুখোমুখি হতে এসেছে, তাই দেরি না করে উত্তর দিল, তোমার সাথে আমার অনেক কথা আছে নয়ন ভাই। নয়ন মুখ ফিরিয়ে নিল, কাটকাট গলায় বলে উঠল, আমার তোর সাথে কোনো কথা নেই, চলে যা এক্ষুনি। তারা এগিয়ে আসলো। নয়নের মুখোমুখি দাঁড়িয়ে অসহায় স্বরে বলে উঠল, প্লিজ নয়ন ভাই, আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমার কথাগুলো একবার শোনো।
নয়নের সাহস নেই তারার চোখে চোখ রাখা। কেন জানি না, মন বলছে তারা কথাগুলো শোনা দরকার। তার দৃষ্টি অন্যদিকে রেখে বল, কি কথা আছে শুনি। তারা দীর্ঘশ্বাস ছাড়লো, কাঁপাকাঁপি হাতে হাত রাখলো নয়নের দুই গালে। অসহায় চোখে তাকালো নয়নের দিকে, শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে তুমি ভালোবাসো তাই না? বলো না আমাকে ভালোবাসো। নয়নকে প্রত্যুত্তরে এবারও চুপ থাকতে দেখে তারা অধৈর্য স্বরে বলল, প্লিজ চুপ করে থেকো না, বলো না ভালোবাসো। নয়ন তারা হাত দুটো সরিয়ে নিল, শক্ত স্বরে বল উঠল, এই সমস্ত আজেরা কথা বলা থাকলে তুই এখনই আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা, নয়তো আমি কি করবো নিজেও জানি না। তারা চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। থেমে থেমে বলতে লাগলো, আমি যদি তোমাকে কিছু বলি বিশ্বাস করবো আমাকে? বিশ্বাস করার মতো হলে করবো। তারা পুনরায় বলে উঠল, ফাহিম ভাই আমাকে ফাঁসিয়েছে। নয়ন ভাই, আমি কালকে যা যা বলেছি সব কিছু বাধ্য হয়ে বলেছি। আমার কথাগুলো একটু শুনবে প্লিজ? আমার অনেক কিছু বলার আছে তোমাকে, প্লিজ একটু শুনো। এখন এসব কথা বলার মানে কি? নয়নের প্রশ্নে তারা জবাব দিল, কারণ আমি জানি আমাকে আর কেউ বিশ্বাস না করলে তুমি আমাকে বিশ্বাস করবে। তা তারার কথা শেষ হতে না হতেই নয়ন সজোরে গালে একটা থাপ্পড় মেরে তারার গাল শক্ত করে চেপে ধরলো। ব্যথা তৎক্ষণাৎ তারা শব্দ করে উঠল। নয়ন রাগে চিৎকার করে বলে উঠল, কালকে এতগুলো মানুষের সামনে নিজের সাথে নিজের পরিবারের সম্মান নষ্ট করার আগে এ কথাটা মাথায় আসেনি? কালকে নিজের হাতে তুই তোর সাথে তোর পরিবারের সম্মান ধুলে মিশিয়ে দিয়ে এখনো এসেছিস নাটক করতে। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম অনেক সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।